আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মিটফোর্ডের হত্যাকাণ্ড, এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য একটি বিশেষ মহল মিটফোর্ডের হত্যাকাণ্ডকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। যদি কোনো বাধা আসে তবে সেটা আমরা তো আমাদের স্টেটমেন্ট প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটা সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে। মাত্র কোটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র 1 বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5 অগস্ট রাজধানী চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেবেন। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলায়। এর আগে সকালে মামলার গ্রেফতার আসামি ইন্সপেক্টর আরশাদ সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলার অপর 4 আসামি পলাতক রয়েছেন। এছাড়াও এদিন সকালে মিরপুর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে এবং সাভারে ইয়ামিন হত্যা মামলার 3 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, অভিযোগ গঠনের আদেশ কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে, আর এই বিষয়ে নতুন কি তথ্য আপনার হাতে এসে পৌঁছেছে এই মুহূর্তে? এ মামলার অভিযুক্ত 8 আসামির মধ্যে 4 আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল 9:30টায় এবং এই মামলার যে শুনানি, বিশেষ করে যে আজকে আদেশ দেওয়া হবে, এই সময় কিন্তু 12টা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 12টা বেজে গিয়েছে। আর আমরা যতটুকু জেনেছি যে আসামিদের ইজলাসে ওঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হয়ে যাবে এবং এখানেই আসলে আদেশ হবে এই মামলার অভিযোগ গঠন হবে কিনা। যদি অভিযোগ গঠন হয়ে যায় তাহলে কিন্তু এর পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু এই আসামিদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা আসলে পূর্ণতা পাবে। এ মামলায় আপনি জানেন যে 8 জন অভিযুক্ত বা আসামি রয়েছে, এর মধ্যে 4 জন পলাতক রয়েছেন এবং এই পলাতক 4 জনকে হাজির হতে কিন্তু এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এরপরও তারা হাজির না হয় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও দেওয়া হয়েছে এবং এর আগে এ বিষয়ে 2 দিন শুনানি হয়েছে এবং শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ 2 পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেই বক্তব্য শুনেই আজকে আদেশ দেবেন এবং আদেশের দিন নির্ধারিত হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ কিন্তু আজকে এই আদেশ দিবেন এবং আদেশ প্রক্রিয়ায় আমরা যতটুকু জেনেছি যে হয়তো অভিযোগ গঠন হয়ে যাবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আমরা এমনটি তথ্য পেয়েছি। যদিও আদালত বসে যাবে, আমরা অপেক্ষা করছি, হয়তো পরবর্তী সংবাদে আমরা এই বিষয়ে আসলে আদালতের নির্দেশনা কি সেটি জানাতে পারবো। এছাড়াও জানিয়ে রাখি, আজ এই ট্রাইব্যুনালে আরও 3টি মামলা কিন্তু এখানে উঠেছে এবং এই 3টি মামলার কিন্তু আসামিদের এখানে আনা হয়েছে, যেটি আসলে মিরপুরে জাহাজ বাড়িতে 9 জনকে আসলে জঙ্গি সাজিয়ে যে হত্যা করা হয়েছিল এই মামলার আসামিদের আনা হয়েছে। একই সাথে সাভারের ইয়ামিন হত্যা মামলার 3 আসামিকে আনা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা করা হয়, এই মামলার 2 আসামিকেও আনা হয়েছে। যদিও এসব মামলার তদন্ত রিপোর্ট এখনও শেষ হয়নি এবং প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট হাতে পায়নি, তো ধারণা করা হচ্ছে যে এই মামলায় আসলে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। অর্থাৎ আমরা অপেক্ষায় থাকলাম, নতুন কোনো তথ্য আপনার হাতে আসলে আমরা যোগাযোগ করব আবারও আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল চান না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা এমন দল চান যে দল সবার সমস্যার কথা বলবে। রোববার বিকেলে ঝালকাঠিতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে শহরের কাপুরিয়াপট্টি এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামতে প্রস্তুত রয়েছে, কিন্তু তারা বারবার রাজপথে নামতে চান না। দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না, মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। প্রায় 3 মাস পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত এপ্রিলে একজন এবং জানুয়ারিতে একজনের মৃত্যু হয়। 65 বছর বয়সী নুরুল হক ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। এছাড়াও সর্বশেষ 24 ঘন্টায় আরও 23 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল ডেঙ্গু সংক্রান্ত চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। বরিশালে গেল 24 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আজ সহ আগামী আরও 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। বেলা বাড়ার সাথে সাথে নদী এবং সাগরে সতর্ক সংকেত দেয়া হতে পারে। এছাড়াও থেমে থেমে দিনভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে এডিস মশার উপদ্রব বাড়ার শঙ্কায় স্থানীয়রা। সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী এবং পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা পরীক্ষা করা হলেও কিট সংকটের কারণে ভারত থেকে আসা ট্রাক চালকদের করোনা পরীক্ষা করা হচ্ছে না। কর্তৃপক্ষ বলছেন 1200 কিটের চাহিদা পাঠানো হলেও পাওয়া গেছে মাত্র 200 কিট। এতে ট্রাক চালকদের করোনা পরীক্ষা করা যাচ্ছে না, ফলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির সাউথ এন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই এক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার বিকেল 4টায় একটি বিচক্রাফট B200 মডেলের উড়োজাহাজ বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। বিমানটিতে 9 জন যাত্রী এবং 2 জন ক্রু থাকলেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে বিমানবন্দরে কাজ করছে এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর সমস্ত খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে বলে এ সময় সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি। রাশিয়ার সঙ্গে লড়তে অস্ত্রগুলো ইউক্রেনের খুবই প্রয়োজন বলেও জানান ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও কথা বলেন তিনি। পুতিন সারাদিন ভালো কথা বললেও সন্ধ্যায় বোম মেরে সবাইকে চমকে দেন বলে তার প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে পুলিশ সদস্য সহ একাধিক জন।
কেন্টাকির ব্লু গ্রাস বিমানবন্দর এবং আরেকটি গির্জায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যম এনবিসিকে জানিয়েছে, সকাল 11টার দিকে বিমানবন্দরের টার্মিনাল সড়কে এক বন্দুকধারী পুলিশের এক সদস্যকে গুলি করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধাওয়া করলে বন্দুকধারী একটি চার্চে প্রবেশ করে। সেখানেও গুলি চালালে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। এদিকে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও প্রাণ হারিয়েছেন। আর এই ঘটনার তদন্তে কেন্টাকি স্টেট পুলিশ ছাড়াও এফবিআইকে তলব করেছে স্থানীয় প্রশাসন। টানা 10 দিন পর নিয়ন্ত্রণে এসেছে সিরিয়ার দাবানল। শনিবার বাতাসের বেগ কমে আসায় দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার দাবানল পরিস্থিতির উন্নতি হয়। রোববার দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় ছড়িয়ে পড়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের বিস্তার রোধ করতে সক্ষম হয়েছে তারা। দাবানলে দেশটির প্রায় 100 বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। এছাড়া অঞ্চলটির উচ্চ তাপমাত্রা, তীব্র রুক্ষ পাহাড়ি ভূখণ্ড এবং 1 দশক ধরে চলা যুদ্ধের অসংখ্য মাইনের ঝুঁকির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তুরস্ক, জর্ডান, কাতার এবং ইরাকের উদ্ধারকর্মীরা। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বেড়েই চলছে মৃতের সংখ্যা। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে একদিনে অন্তত 95 ফিলিস্তিনিকে হত্যা করেছে বাহিনীটি। রোববার গাজা সিটির একটি মার্কেটে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন চিকিৎসক সহ কমপক্ষে 17 জন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত 10 জনকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদের মধ্যে 7 শিশুও রয়েছেন। এদিকে গাজায় প্রায় 21 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা 58,000 ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতার মাঝেও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত একটি নৌকা বিপুল পরিমাণ মানবিক সহায়তা সামগ্রী নিয়ে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করেছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।